কেউ একজন মামলা করতে যাবে, পুলিশ তো আসলে এফআইআরটা থানাতে গ্রহণ করছে। ইভেন থানাতে যদি এফআইআরটা গ্রহণ না করে, ভিকটিমের কিন্তু অধিকার আছে সে নিম্ন আদালতে যে মামলা করতে পারবে আর কি। এখানে আমি পুলিশের ভূমিকার কথাটা যেটা আমি বলতে চাচ্ছি, এখানে যখন মিথ্যা মামলা নেওয়া হচ্ছে বা মিথ্যা মামলা প্রতীয়মান হচ্ছে আর কি পুলিশের কাছে, তখন কিন্তু পুলিশ ওখানেই রেসিস্ট করে দিতে পারে যে এখানে তো এটা একটা মিথ্যা মামলা, এটা নেওয়া যেমন যাবে মনে না। করেন কোন একটি ঘটনা, সে ঢাকায় থাকে কিন্তু ঘটনা ঘটেছে একেবারে সেই দিনাজপুরে কিংবা এরকম কোথাও, ঘটনা ঘটেছে। এবং ওই সময় সে আসলে কোন একটা মানে বোঝাই রাইট, যাচ্ছে এরকম যে হয়। আমরা দেখেন এখানে রাজনীতির বাইরেও যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা আসলে সব কথাবার্তায় রাজনীতি চলে আসে, তো জি। রাজনীতির বাদেও অনেক মামলা কিন্তু হচ্ছে, ধরেন নারী ও শিশু নির্যাতন দমন জি। মামলা আর কি। এখানে কিন্তু অনেক মানুষ এখানে ভিক্টিমাইজ হচ্ছে। অনেক নারী এসে কিন্তু থানাতে যে বলছে আমাকে পিটিয়েছে, আমার মামলা করতে হবে ইত্যাদি ইত্যাদি। অনেক আছে যে ফলস মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসছে, এরকমও হচ্ছে। আবার অনেকে যখন মামলা করতে যাচ্ছে, ওই পুলিশ যদি দক্ষ হয় তাহলে কিন্তু প্রাথমিক অবস্থাতেই বুঝতে পারবে যে এই মেডিকেল সার্টিফিকেট কোথায় পেয়েছো, কিভাবে পেয়েছো, বা সাথে সাথে তুলে ফেলতে পারবে। মানে এটা কিন্তু একটা প্রাথমিকভাবে বোঝা যায়। কিন্তু এখানে পুলিশ যদি একটু দক্ষতা অ্যাপ্লাই করে, কম্পিটেন্স অ্যাপ্লাই করে, আমার মনে হয় দেখা যাবে যে এফআইআর করার পরিমাণটা কমে যাবে আর কি। বাট এখানে আসলে যে ওই যে আমরা বললাম যে এখানে যদি রাজনৈতিক প্রভাব থাকে আর কি, তাহলে তো অনেক সময় উপরের ফোনের চাপে বা বিভিন্নভাবে মামলা নিতে কিন্তু বাধ্য হয় আর কি। উপায়টা তো কি? এইটা কিন্তু চেঞ্জ করতে হবে। আর আসলে আমার সমালোচক বলল আর কি যে মর্নিং শোজ দ্য ডে বা কি হবে বোঝা যাচ্ছে না। আমি দুইটা এক্সাম্পল দিই বর্তমান সরকারের গুড ইন্টেনশনের, এই আপনার আদালতের ক্ষেত্রে, বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিই আর কি। সেটা হচ্ছে আপনার কিছুদিন আগে আমরা সবাই জানি যে আমাদের আমরা জানি যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ওনাকে লালবাগে একটা হত্যা চেষ্টা মামলায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, এবং ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে 7 তারিখে। তার দেখেন 5 দিন পরে 12 এপ্রিল উনি কিন্তু জামিন পেয়েছে। উনি কি তাহলে স্বাধীনভাবে জামিনটা পেল না? মিথ্যা মামলা কি বিএনপি সরকার করেছে? না, বিএনপির আমলে হয়নি, ইন্টারিম গভর্নমেন্টের আমলে হয়েছে। দেখেন 5 দিন তো মাথায় উনার কিন্তু যেরকম দ্রুতভাবে হয়ে গেল, দ্রুতভাবে, সেটা কি আর কি একজন রাইট। সাধারণ সো এটা একটা এক্সাম্পল। সাধারণ একটা মানুষের ক্ষেত্রে সেটা হয়েছে? অবশ্যই না, কেন? এখানে আপনি দেখেন, আপনি এক্সাম্পলটা দেখার চেষ্টা করেন যে এখানে কোনো কি পলিটিক্যাল প্রভাব রেখেছে বিচার বিভাগের উপর? না। যদি প্রভাব থাকতো তাহলে কি উনি বের হতে পারতো? বের হওয়ার সময় তো আরেকটা মামলা দিয়ে দিতে পারতো, পারতো নাকি? এরকম তো হরহামেশাই দেখা গেছে যে বেরিয়ে হরহামেশা এসে দেখা গাড়িতে গেছে, ওঠার কিন্তু আগে আবার এখন এই গভর্নমেন্টের আমলে দেখা যাচ্ছে না। এগুলো অ্যাডমিট করতে হবে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। আমাদের পেপার পত্রিকা যদি আমরা ভালো মতো ঘাঁটি, অনেক উদাহরণ কিন্তু এরকম আসছে ইদানিং। আপনার 12 এপ্রিলের ঘটনা, রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট 3 নম্বর আদালত, ওখানে একজন বিএনপি নেতাকে জরিমানা করা হয়েছে আপনার এক আওয়ামী লীগের নেতাকে ফলস মামলা দিয়েছে বলে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার কথা কিছুক্ষণ আগে যে উঠলো, এটা তো হচ্ছে। এক্স্যাক্টলি হচ্ছে। এবং দেখেন বিএনপি নেতাকে জরিমানা করা হয়েছে 50,000 টাকা, যে তুমি একটা ফলস মামলা করেছো আওয়ামী লীগের নেতার নামে, আওয়ামী লীগের কর্মীর নামে। এবং এটা ঘটনা ঘটেছে এই 12 তারিখে, এই যে রায়টা দিয়েছে। এখানে কিছুক্ষণ আগে যে কথাটা উঠেছিল এরকম ফলস মামলা করলে এটার প্রতিকারটা কি, এখানে আমাদের দণ্ডবিধি 211-তে বলা আছে কেউ যদি ফলস মামলা করে তাহলে ওই যে ফলস মামলা করেছে বাদী, তার এগেনস্টে মামলা করা যাবে। নারী ও শিশু নির্যাতন দমন মামলাতেও কিন্তু এরকম বলা আছে, কেউ যদি ফলস অ্যালিগেশন আনে, শতধারায় বলা আছে যে তার বিরুদ্ধে একটা ফলস অ্যালিগেশন এনেছে, রেপ করেছে বা অ্যাটেম্প টু রেপ করেছে বা শ্লীলতা হানি করেছে, তার এগেনস্টেও কিন্তু মামলা করা যাবে, এবং যদি প্রমাণ হয় 7 বছর সাজা করা যাবে হবে তার। এবং নিউলি যেটা আপনার 250 ধারা, যেটা ফৌজদারি কার্যবিধি, জি। এখানে আগে ছিল যদি কেউ ফলস মামলা করে এবং ম্যাজিস্ট্রেট যদি প্রথম অবস্থাতে বুঝতে পারে, তাকে কিন্তু জরিমানা করা যাবে, কম্পেনসেশন করা যাবে, এবং তাকে দিতে বলতে হবে যার নামে তুমি ফলস মামলাটা করেছো। আগে ছিল 1,000 টাকা। এই 2025 সালে যে সংস্কার করলো ফৌজদারি কার্যবিধি, এটাকে যেটা অ্যাপ্রুভ করলো, এখানে বলেছে এখন 50,000 টাকা। তো এখন আসলে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। অতীতে কি হয়েছে জি। এটার দিকে, এই অতীতের বাস্তবতা দেখেন, একটা ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। আমাদেরকে সামনের দিকে এখন তাকাতে হবে। এই এক্সাম্পলটা বর্তমান গভর্নমেন্টকেও ধারণ করতে হবে যে এরকম যদি আমরা তাদের মতো কার্যকলাপ করি তাহলে এরকম সেম আবার ঘুরতেই থাকবে। সো এখান থেকে আমার মনে হয় বর্তমান যে সরকার আছে তাদের স্বইচ্ছা আছে, বর্তমান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পুলিশ বাহিনী আছে, তাদের সদিচ্ছা আছে, এবং বর্তমান যে প্রসিকিউশন সার্ভিস এবং অ্যাটর্নি জেনারেল অফিস যে জি। কার্যালয় আছে,
তাদেরও সদিচ্ছা আছে আর কি, যে একটা সুন্দর বিচার ব্যবস্থাতে যেন তারা একটা participate সিস্টেমের মধ্যে করতে পারে। তবে সিস্টেম দেখেন, এখানে আমরা কিন্তু এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, আমার কাছে মনে হচ্ছে সব আলোচনাই হচ্ছে যে ক্রিমিনাল মামলা টামলা নিয়ে। আপনি আসেন না একটু সিভিল মামলাতেও কথা বলি। বলেন। এই যে জমি জমার যে মামলা হচ্ছে, বছরের পর বছর ধরে পড়ে যাচ্ছে। আপনি আপনার এই জমি আপনার কিনা এটা প্রুফ করতে 10 বছর, 15 বছর, 20 বছর চলে যাচ্ছে। তাহলে এই সিস্টেমগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে। আমরা যদি এই সিস্টেমগুলো ডেভেলপ না করি, সিভিল প্রসিডিউর ক্ষেত্রে যদি আমরা ডেভেলপ না করি, জমি জমার মামলা, এটা একদম মামলা করতে ভয় পায় অনেকে, যে জমির মামলা করব, এটা করলে তো কত বছর লেগে যাবে, পার্টিশন শুট করলে তো দেখলে যে এই মারা গেল তো তার আরো আরেকটু আরো আরেক অনেক লাইনে বছর গেল। চলে যায়। তো আসলে আমরা সব ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্যাপক সংস্কার দরকার। আমার বিশ্বাস বর্তমান যে আইনমন্ত্রী আছে আসাদুজ্জামান সাহেব, উনি এই বিষয়গুলো নিয়ে অবগত, কারণ উনি যেহেতু আইনজীবী ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি এই বিষয়গুলো নিয়ে অবগত। আমার বিশ্বাস উনি অচিরে এবং সামনে এগুলো নিয়ে ভাববেন এবং কাজ করবেন, এবং ভাবা এবং কাজ করা উচিত বলে আমি মনে করি।